কালকে যে মিনিমকে কোশ্চেনগুলো আপলোড করেছিলাম ওগুলোর সলিউশন আজকে আমি করিয়ে দেবো। নাম্বার 1, 3x by 15 plus 5x by 20 equal to 25, বা 3x by 15 plus 5x by 20। এবার 15 and 20 এলসিএম কত হবে, লসাগু কত হবে? আচ্ছা, লসাগু তোমরা যেইভাবে বার করো 15 আর 20 সেভাবে করতে পারো, কিন্তু আমি তোমাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি পরীক্ষায়, ঠিক আছে? এমনি আলাদাভাবে তোমাদের যদি বলে দেয় যে লসাগু নির্ণয় করো তখন করা দরকার নেই, কিন্তু এরকম অঙ্কে যখন যোগ বিয়োগ একটা পার্ট থাকবে অঙ্কের, তো সেই ক্ষেত্রে তোমরা লসাগুটা কী করে করবে দেখো। এখানে 15 আর 20 আছে, তো বড় সংখ্যাটা এখানে কি 20, তাহলে এবার তোমরা 20-র টেবিলস পড়বে, মানে 20-র নামতা পড়বে। 20 এককে 20, 20 দুগুণে 40, 3 20 60। আচ্ছা, আমি 60-এ কেন থামলাম? কারণ 20 এককে 20, এই 20-র সাথে 1 গুণ করলে যেটা হয় সেটা কি 15 দিয়ে যায়? যায় না। 20 দুগুণে 40, 40 কি 15 দিয়ে যায়? আচ্ছা, এক্স্যাক্ট যেতে হবে কিন্তু, মানে পুরো বিভাজিত হতে হবে, ঠিক আছে? যেখানে ভাগশেষ 0 থাকবে তবেই হবে। তাহলে 40 কি 15 দিয়ে যায়? যায় না। 60 কিন্তু 15 দিয়ে যায়, 4 15 60, তাহলে 60ই হবে 20 আর 15-র লসাগু, ঠিক আছে? মনে থাকবে এই নিয়মটা। তাহলে 15 20 লসাগু কত হয়ে গেল? 60। আচ্ছা, এবার তোমরা জানো নিশ্চয়ই ভগ্নাংশের যোগ বিয়োগ কেমন করে করতে হয়, সেটা আমি আর রিপিট করে দেবো না, আগের ভিডিওতেই আমি রিপিট করে দিয়েছি। তাহলে 60কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 4, 4কে আমরা 3x দিয়ে গুণ করবো, 12x প্লাস 60 ডিভাইডেড বাই 20 কত হয়? 3 ইন্টু 5x 15x ইকুয়াল টু 25। তাহলে এইখানটা আমি ছোটো করে দিচ্ছি এখানে, আচ্ছা এখানে না, এই ওপরটা আমি করছি, এখানে বা দেবো আবার। আচ্ছা, 12 আর 15 কত হয়? 27, 27x বাই 60 ইকুয়াল টু কত? 25। আচ্ছা, এবার এই জিনিসটা আমি এইখানটায় করছি, ঠিক আছে? বা আচ্ছা, 27x যেরকম আছে থাকলো, 60টা এখানে কি আছে? ভাগ অবস্থায় আছে, তাহলে এদিকে গেলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 27x ইকুয়াল টু 25 ইন্টু 60, তাহলে হয়ে গেল 27x ইকুয়াল টু 25 আর 60 গুণ করলে, আচ্ছা 25 আর 60 গুণ করবো না, যেরকম আছে সেরকম রেখে দেবো। এবার দেখো কী করছি আমি, 27x ইকুয়াল টু 25 ইন্টু 60, তো তাহলে x ইকুয়াল টু কত হবে? এখানে 27টা x এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এদিকে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 25 ইন্টু 60 ডিভাইডেড বাই 27, এটাই হলো x এর মান। তাহলে এটা কী হয়ে যাবে? এখানে আমি বোঝা না গেলে আমি পরের পেজে করে দিচ্ছি। এখানে কি ছিল? 27x ইকুয়াল টু 25 ইন্টু 60, তাই তো? তাহলে x এর মান কত হবে? 27টা এখানে ডিভাইড হয়ে যাবে 25 ইন্টু 60 বাই 27। তাহলে এটা 3 দিয়ে কাটবে, 20 3 20 60, 3 9 27, তাহলে উপরে থাকলো 25 দুগুণে 50 500, আর হরে থাকলো হচ্ছে 9। তাহলে x এর মান কত হয়ে গেল? 500/9। তো তোমরা যারা সলভ করেছো তাদের যদি এই অ্যান্সারটা বেরিয়ে থাকে, তাদের যদি x এর মান এটা যদি হয়ে থাকে, তাহলে তারা একদম সঠিক করেছে। যদি না হয়ে থাকে তাহলে তোমরা বুঝতে পেরে গেছো তোমরা কোথায় ভুলটা করেছো, ঠিক আছে? আচ্ছা, এবার পরের অঙ্কতে যাই। পরের অঙ্ক ছিল 3/4, আচ্ছা এটা আমরা লিখে ফেলি, 3/4 into 24x plus 20 plus 4/5 into 15x plus 5 equal to 70, ঠিক আছে? এবার আমরা কি করব দেখো, এই যে 3-এর 4-এর সাথে 24x প্লাস 20 এই পুরোটা গুণ আছে, তাহলে 3-এর 4-এর সাথে এই পুরোটা আগে আমরা কি করে ফেলবো? গুণ করে ফেলবো, ঠিক আছে? তাহলে এটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে 3/4 into 24x হবে, তারপর প্লাস দিয়ে 3/4 ইন্টু 20 হবে, তাই তো? এইভাবেই তো আমরা ব্র্যাকেটের মধ্যে যদি 3টে বা 4টে পদ থাকে আর ব্র্যাকেটের বাইরে যদি একটা বা দুটো, আচ্ছা দুটো পদ যখন থাকবে, যেরকম x প্লাস ওয়াই ইন্টু 2x প্লাস 3y, এটা আমরা জানি। আচ্ছা, এটা যেরকম অঙ্ক আসবে সেইভাবে আমরা করব। তাহলে সেই একটা পদ দিয়ে কীভাবে গুণ করতে হয় সেটা আমরা জানি। এবার প্লাস, এখানেও সেম হবে। এখানে কি আছে? 4/5, 4/5-এর সাথে এই পুরোটা গুণ হয়ে যাবে, তাহলে 4/5 ইন্টু 15x প্লাস 4/5 ইন্টু 5, আর এখানে ইকুয়াল টু যেরকম 70 আছে সেরকম লিখে দিলাম, ঠিক আছে? এই জিনিসটা আমি পরের পেজে করছি। আচ্ছা দেখো, তারপর থেকে আমি পরের পেজে পুরোটা লিখে নিয়েছি। এইবার কি হবে? এবার আমরা যেরকমভাবে গুণটা লিখেছি সেরকমভাবে করে নেব। আচ্ছা, 3/4 ইন্টু 25 কী হবে? 24কে 4 দিয়ে যাবে কত? 4 6 24, 4 6 24, 4 6 24, ঠিক আছে? এবার 3/4 ইন্টু 20 কী হবে? 20কে 4 দিয়ে যাবে কত দিয়ে? 4 5 20 হলো। এটা 3 5 15, এটা 5 5 কেটে গেল। তাহলে এখানে কি থাকলো? 3 6 18x প্লাস এখানে কি হলো? 3 5 15 প্লাস এখানে 3 4 12x প্লাস এখানে 5 5 কেটে গেল, শুধু থাকলো 4, আর এখানে থাকলো হচ্ছে 70। তাহলে এখানে x যুক্ত পদগুলোকে আমরা বাঁদিকেই রেখে দেবো। 18x প্লাস 12x কত হবে? 18x প্লাস 12x 30x ইকুয়াল টু 70
এখানে দেখাচ্ছি, আমি ভেঙে ভেঙেই দেখাচ্ছি, নাহলে অনেকেরই কনফিউশন হয়ে যাবে। আচ্ছা, এখানে এক্স যুক্ত পদ যেরকম আছে সেরকম আমরা রেখে দিই 18x প্লাস 12x, ঠিক আছে। আচ্ছা, এখানে যেরকম 70 আছে থাকলো, আর সংখ্যাগুলো কোথায় চলে যাবে, ডান দিকে। আচ্ছা, এখানে প্লাস 15 আছে, এখানে মাইনাস 15 হয়ে যাবে, এখানে প্লাস 4 আছে, এখানে মাইনাস 4 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 18 যোগ 12 কত হয়, 30। এখানে হলো 30x ইকুয়াল টু, আচ্ছা আগে এই মাইনাসগুলোকে করে নেব। 15 আর 4 কত হয়, 15 আর 4 হয় 19, তাহলে 70 মাইনাস 19, ঠিক আছে। তাহলে এক্সের মান কত হলো, আচ্ছা 70 থেকে 20 গেলে কত হয়, 50, তাহলে 70 থেকে 19 গেলে কত হবে, 51, তাহলে 51/30, যেটাকে যদি আমরা 3 দিয়ে কাটাকুটি করি তাহলে কি হবে, 17/10। ক্লিয়ার হলো? তাহলে এক্সের মান কত হলো, 17/10। আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে, সৃজিতার বাড়ি থেকে সাইকেল করে স্কুল যেতে সময় লাগে 30 মিনিট। সাইকেলের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার হলে সৃজিতার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে কি জানতে চেয়েছে, দূরত্ব। আচ্ছা, এই যে অঙ্কটা, এটা তোমরা যদি সময় ও গতি করে থাকো, সময় ও গতি, ঠিক আছে, সেটার সাহায্যেও তোমরা এটা করে ফেলতে পারবে, কিন্তু যেহেতু সমীকরণ গঠনের সমাধান আমরা করছি, তো সেটা দিয়েই আমি করি। তাহলে কি ধরে নেবো, যে ধরা যাক দূরত্ব এক্স, আচ্ছা কি আছে, এককটা কি আছে, কিলোমিটার, এক্স কিলোমিটার, ঠিক আছে। তাহলে দূরত্ব যদি এক্স কিলোমিটার হয়, ঠিক আছে, আর গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার হয়, তাহলে যেতে কত সময় লাগে, আছে এখানেও গতিবেগের তোমাদের ফর্মুলাটা লাগবে। আচ্ছা, গতিবেগ আমরা কি জানি, আচ্ছা বা এখানে সময়, সময় মানে কি জানি আমরা, সময় মানে জানি হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। আচ্ছা, এখানে দূরত্ব আমরা জানি না, দূরত্ব কত জানি, এক্স। আচ্ছা, এখানে পুরোটাই পরেরটা লিখে দিই। আচ্ছা, এখানে বা দিয়ে সময় কত আছে, 30 মিনিট। আচ্ছা, এইবার এখানে একটা জিনিস, আমাদের গতিবেগ কিন্তু ঘন্টায় 5 কিলোমিটার দেওয়া আছে, মানে 1 ঘন্টায় যেতে পারে কত কিলোমিটার, 5 কিলোমিটার, কিন্তু এখানে সময় লেগেছে কত, 30 মিনিট। তার মানে সময় লেগেছে 30 মিনিট, কিন্তু আমাদের 30 মিনিটটাকে আগে ঘন্টায় পরিণত করতে হবে। 30 মিনিট মানে কত ঘন্টা, 30 মিনিট মানে 1-এর 2 ঘন্টা, তাই তো। তাহলে 30 মিনিটটাকে এখানে আমরা কি লিখবো, 1-এর 2 ঘন্টা ইকুয়াল টু দূরত্ব কত ধরেছি, এক্স, আর গতিবেগ কত, 5 কিলোমিটার। তাহলে হয়ে গেল, আমরা সমীকরণ পেয়ে গেলাম। তার মানে 1/2 ইকুয়াল টু x/5, x/5 বা x/5 ইকুয়াল টু 1/2 লিখতে পারি। তাহলে x কত হবে, 5/2, তাহলে x এর মান পেয়ে গেলাম 5/2। তার মানে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 5/2 কিলোমিটার। যদিও অঙ্কটা দেখেই তোমরা বলে ফেলতে পারবে, মানে মুখে মুখেই, যে দূরত্ব 5/2 কিলোমিটারই হবে, কারণ 1 ঘন্টায় যদি 5 কিলোমিটার যেতে পারে, তাহলে আধা ঘন্টায় কত কিলোমিটার যাবে, অবভিয়াসলি 5/2 কিলোমিটারই যাবে। তাও এই অঙ্কটা যেহেতু সমীকরণ গঠন সমাধান দিয়ে আমি দিয়েছিলাম, তাই আমি তোমাদের করে দিলাম। আচ্ছা, যেটা বললাম গতিবেগ দিয়ে কী করে করবে, গতিবেগ দিয়েও সেই একই রকম, আমরা কি জানি, আচ্ছা আমাদের এখানে কী বার করতে দিয়েছে, দূরত্ব বার করতে দিয়েছে। তাহলে এখানে দূরত্ব, আচ্ছা কি ফর্মুলাটা আমরা কি জানি, কী হবে, দূরত্ব ইকুয়াল টু সময় গুণ গতিবেগ, তাই তো। তাহলে দূরত্ব আমাদের চেয়েছে, সময় কত আছে, 30 মিনিট। আচ্ছা, দুটোকে একই এককে কিন্তু সবসময় লিখতে হবে। 30 মিনিট মানে কত, আধ ঘন্টা, আর গতিবেগ কত দিয়েছে, 5 কিলোমিটার। তাহলে হয়ে গেল দূরত্ব 5/2 কিলোমিটার, ঠিক আছে। তাহলে বোঝা গেল অঙ্কটা খুবই সোজা ছিল, মানে একদম এই যা মিনিমামকে আমি যা যা অঙ্ক দিয়েছিলাম, আমার মনে হচ্ছে এটাই সব থেকে সোজা ছিল। এবার 4 নম্বর অঙ্ক, রিয়াঙ্কা দোকানে গিয়ে কিছু পেন ও পেন্সিল কিনলো, খরচ হলো মোট 30 টাকা। কি কি কিনলো, পেন কিনলো, আর কি কিনলো, পেন্সিল কিনলো, ঠিক আছে। প্রতিটি পেনের দাম কত, প্রতিটি পেনের দাম হচ্ছে 5 টাকা, পার পেনের দাম, মানে একটা পেনের দাম হচ্ছে 5 টাকা। এবং প্রতিটি পেন্সিলের দাম কত, প্রতিটি পেন্সিলের দাম 2 টাকা, মানে প্রতি একটা পেন্সিলের দাম কত, 2 টাকা, ঠিক আছে। রিয়াঙ্কার কেনা মোট পেন ও পেন্সিলের সংখ্যা 9। এবার আমরা আলাদা আলাদাভাবে জানি না যে পেনের সংখ্যা কত, কটা পেন কিনেছেন 5 টাকা দিয়ে, আর কটা পেন্সিল কিনেছেন 5 টাকা, এই 2 টাকা দিয়ে। আমরা শুধু জানি যে যে কটাই পেন কিনুক না কেন, বা যে কটাই পেন্সিল কিনুক না কেন, সেই টোটাল নাম্বারটা কত, মোট নাম্বারটা হচ্ছে 9। তাহলে বলেছি রিয়াঙ্কার কেনা মোট পেন ও পেন্সিলের সংখ্যা 9 হলে তার কেনা পেনের সংখ্যা কত, আর কেনা পেন্সিলের সংখ্যাই বা কত, ঠিক আছে। এরকম একটা অঙ্ক এক্সারসাইজে কোষে দেখি যে 19, সেখানে মনে হয় তোমরা করেছো, যতদূর আমার মনে পড়ছে। তো এই অঙ্কটা তোমরা যদি ট্রাই করে থাকো
তোমরা এবার দেখে নাও সলিউশনটা। দেখো আমরা তো জানি না কটা পেন কটা পেন্সিল, আমরা শুধু মোট নাম্বারটা জানি। আচ্ছা আমরা যেখানে যে কোনো দুটো নাম্বারের টোটাল মোট নাম্বারটা আমরা জানি, তাহলে যে কোনো একটাকে ধরে নিই, তাই তো? তাহলে এখানে ধরে নেব যে ধরা যাক পেনের সংখ্যা, রিয়াঙ্কার কেনা পেনের সংখ্যা সেটা তোমরা লিখতে পারো এখানে। তাহলে পেনের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে পেনের সংখ্যা যদি এক্স হয়, টোটালটা কত ছিল? টোটালটা 9, তাহলে পেন্সিলের সংখ্যা কত হবে? সুতরাং পেন্সিলের সংখ্যা কত হবে? 9 মাইনাস এক্স, কারণ টোটালটা আমরা জানি 9, তাহলে পেন্সিলের সংখ্যা হচ্ছে 9 মাইনাস এক্স। ঠিক আছে, এইবার পেনের সংখ্যা কত ধরলাম? এক্স, তাহলে পেনের সংখ্যা যদি এক্স হয়, পেনের দাম কত ছিল? 5 টাকা, মানে একটা পেনের দাম হচ্ছে 5 টাকা, তাহলে এক্সটি পেনের দাম কত হবে? 5x টাকা, তাই তো? তাহলে এখানে পেনের দাম কত? পেনের দাম হচ্ছে 5 টাকা, তাহলে পেন কিনতে খরচ হলো কত? এখানে পরের পেজে লিখব, পেন কিনতে খরচ হয়েছে 5 ইন্টু কটা পেন? এক্সটি পেন, 5x মানে 5x টাকা। আর পেন্সিল কিনতে খরচ হয়েছে কত? পেন্সিলের সংখ্যা কত ধরলাম আমরা? পেন্সিলের সংখ্যা পেলাম 9 মাইনাস এক্স, তাহলে 9 মাইনাস এক্স, পেন্সিলের দাম কত? 2 টাকা, তাহলে টোটাল কত টাকা খরচ হয়েছে? তার টোটাল খরচ হয়েছে হচ্ছে 30 টাকা, 30 টাকা। তাহলে এবার কী হবে? 5x প্লাস 9 মাইনাস এক্স ইন্টু 2 = 30 হবে। তাহলে এখানে লিখব যে প্রশ্নানুযায়ী 5x প্লাস 9 মাইনাস এক্স ইন্টু 2 = 30। তাহলে এটাকে সলভ করে নিলে হবে 5x প্লাস 9 দুগুণে 18 মাইনাস 2x = 30। তাহলে 5 থেকে 2 গেলে কত হয়? 3x = 30। এখানে 18কে এদিকে নিয়ে গেলে কত হয়ে যাবে? -18। তাহলে 3x = হয়ে গেল কত? 12। তাহলে 3x যদি 12 হয়, x কত হয়ে যাবে? x হচ্ছে 4। তাহলে x যদি 4 হয়ে যায়, তাহলে পেনের সংখ্যা কত? পেনের সংখ্যা কত ধরেছিলাম? পেনের সংখ্যা হচ্ছে x, তাহলে এখানে পেনের সংখ্যা হয়ে গেল হচ্ছে 4টে, আর পেন্সিলের সংখ্যা হচ্ছে 9 মাইনাস 4, তার মানে পেন্সিলের সংখ্যা হয়ে গেল হচ্ছে 5টা। বোঝা গেল? তাহলে এখানে পেনের সংখ্যা হচ্ছে 4টে, পেন্সিলের সংখ্যা হচ্ছে 5টা। এবার তোমরা মিলিয়ে দেখতে পারো, 4 5 20, 4 5 20 প্লাস পেন্সিলের দাম কত ছিল? 2 টাকা, পেন্সিলের সংখ্যা কত পেলাম? 5, তাহলে 5 দুগুণে 10, টোটাল কত খরচ হলো? 30 না? তাহলে সেটাই তো আমাদের দেওয়া ছিল, তাহলে আমাদের অঙ্কটা একদম সঠিক। সেই অঙ্কটা আমি দিয়েছিলাম এখানে, কিন্তু এই 25% জিনিয়া অঙ্কে বিজ্ঞানের থেকে 25% বেশি পেয়েছে, ভূগোলে অঙ্কের চেয়ে 15 নম্বর কম পেয়েছে। যদি জিনিয়া ভূগোলে 65 পায়, তাহলে সে অঙ্কে কত পেয়েছে? আচ্ছা এইখানে এই সেন্টেন্সটা যে আছে না, জিনিয়া অঙ্কে বিজ্ঞানের থেকে 25% বেশি পেয়েছে, যদি আমাদের চেয়ে থাকে যে অঙ্কে কত পেয়েছে, তাহলে এই জিনিসটা লাগছেই না, কারণ অলরেডি দিয়ে দিয়েছে ভূগোলে অঙ্কের চেয়ে 15 নম্বর কম আর ভূগোলের নাম্বার। তাহলে ভূগোলে কত? ভূগোলে পেয়েছে হচ্ছে অঙ্ক -15, এটাই ভূগোলে পেয়েছে। তাহলে এখানে একদম সিম্পল এক কথার অঙ্ক, ঠিক আছে, এরকম দেওয়ার কথা নয়। তো ভূগোলে পেয়েছে অঙ্ক, যে অঙ্কতে যেটা পেয়েছে সেটা থেকে 15 মাইনাস, ভূগোলে কত পেয়েছে? 65। তাহলে অঙ্ক -15, এটাকে তোমরা x ধরতেও পারো। তাহলে অঙ্ক কী হয়ে যাবে? 65 প্লাস 15 না? তাহলে অঙ্কে কত পেয়েছে? 65 প্লাস 15 = 80। ঠিক আছে। আচ্ছা এবার নাম্বার 6 এরটা, x/2 প্লাস x/3 প্লাস x/4 প্লাস x/5 ইকুয়াল টু কী আছে? 5/6 প্লাস 7/10 প্লাস 2/15, তাই তো? এবার 2 3 4 আর 5 এই চারটে সংখ্যার লসাগু কত হবে? এই চারটে সংখ্যার লসাগু হবে, তোমরা রাফে করে নিও, এই চারটে সংখ্যার লসাগু হবে হচ্ছে 60। ঠিক আছে, 60কে 2 দিয়ে ভাগ করলে কত? 30। 30 আর x গুণ করলে 30x প্লাস একইভাবে 60কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 20। তাহলে এটা হয়ে যাবে 20x, কারণ ওপরের প্রত্যেকটাতেই শুধু শুধু xই আছে। 60কে 4 দিয়ে ভাগ করলে 15 প্লাস তাহলে হয়ে যাবে 15x প্লাস 60কে 5 দিয়ে ভাগ করলে 12, তাহলে হয়ে যাবে 12x ইকুয়াল টু এখানে 15 10 আর 6 লসাগু কত হবে? 30। তাহলে এখানে হয়ে যাবে 5 5 25, এখানে হয়ে যাবে হচ্ছে 3 7 21, আর লাস্টে কত হয়ে যাবে? 2 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে এটা পরের পেজে লিখি। আচ্ছা তাহলে ওটা আমি পরের পেজে লিখে নিয়েছি। তাহলে এটা কী হবে? 30 আর 20 কত? 30 আর 20 50, 50 আর 15 65, 65 আর 12 কত? 77। তাহলে 77x/60 ইকুয়াল টু 25 26 7। আচ্ছা 25 আর 21 কত হয়? 46। 46 আর 4 কত হয়? 50।
বাই 30, তাহলে 77x ইকুয়াল টু কত হবে 50/30, এখানে 60টা ভাগ আছে তাহলে এখানে গুণ হয়ে যাবে 60, তাহলে 0 0 কাটলো 2, তাহলে 5 দুগুণে কত 10, তার মানে 50 দুগুণে 100, তাহলে x এর মান কত হয়ে গেল 100 বাই 77টা গুণ আছে তাহলে ভাগ হয়ে গেল, তাহলে x এর মান হচ্ছে 100/77। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার 7 নম্বর অঙ্কটা, একটি ভগ্নাংশের লব হরের 3 গুণের চেয়ে 6 বড়। আচ্ছা, একটি ভগ্নাংশ আছে তার লব হরের হরের 3 গুণের চেয়ে, তার মানে এখানে ধরে নেব যে ধরা যাক ভগ্নাংশটির হর হলো x, তাহলে লব কত হবে, লব বলেছে হরের 3 গুণের চেয়ে, তার মানে হরের সাথে আগে গুণ করব 3, তারপর কি 3 গুণের চেয়ে 6 বড়, তারপর যোগ করব 6, তাহলেই আমরা পেয়ে যাব লব। ঠিক আছে, তাহলে একটি ভগ্নাংশের লব পেয়ে গেলাম, হর পেয়ে গেলাম, তাহলে ভগ্নাংশটা লিখে ফেলতে পারবো। তাহলে এখানে কি হবে, সূত্রটা তো হবে 3x, লব হচ্ছে 3x প্লাস কত ছিল 3x প্লাস 6, আর হর হচ্ছে x। তাহলে এবার লবের সাথে 4, হরের সাথে 6, তাহলে এখানে লিখব প্রশ্ন অনুযায়ী লবের সাথে কত 4 আর হরের সাথে 6, যোগ করলে আমরা পেয়ে যাব 7/3। তাহলে সমীকরণ পেয়ে গেছি, আমরা এবার সমাধান করে ফেলবো। এটা পরের পেজে লিখি 3x প্লাস 6 প্লাস 4/x প্লাস 6, x প্লাস 6 ছিল তো, হ্যাঁ x প্লাস 6 ইকুয়াল টু 7/3। তার উপরেরটাকে আগে সরল করে নিই, 3x প্লাস 10 ইকুয়াল টু x প্লাস 6 ইকুয়াল টু 7/3। এবার আমরা কোনাকুনি গুণ করবো, 3x প্লাস 10 ইন্টু 3 কত হবে 9x প্লাস 30 ইকুয়াল টু 7x, 7 এর সাথে x প্লাস 6 7x প্লাস 42, বা 9x মাইনাস 7x ইকুয়াল টু 42, মাইনাস এটা কত ছিল 3 × 30 ছিল, 42 মাইনাস 30, তাহলে এটা যদি এখানে করে নিই, বা 9x মাইনাস 7x কত হয় 2x ইকুয়াল টু 42 মাইনাস 30 কত হয় 12, তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল 12/2, তার মানে 6, তাহলে x এর মান কত বেরোলো 6। তাহলে এখানে যদি আমরা পুট করে দিই, আমাদের কিন্তু x এর মান চাইনি, আমাদের কিন্তু ভগ্নাংশটা দিয়েছে। এরকম অঙ্ক করার সময় তোমরা লাস্টে কিন্তু অ্যান্সার 6 লিখে চলে আসবেন একদম পরীক্ষায়, তোমাদের ভগ্নাংশটা চেয়েছে, তার মানে কি করবে, ভগ্নাংশটি হলো আচ্ছা x এর মান কত পেয়েছি, x এর মান পেয়েছি 6, তাহলে ভগ্নাংশটি কত হবে 3x প্লাস কত ছিল ভগ্নাংশটি 3x প্লাস 6/x, তাই তো 6/x ইকুয়াল টু, তাহলে x এর জায়গায় x এর মান বসিয়ে দেবো, 3 × 6 প্লাস 6/6 ইকুয়াল টু 3 6 18, 18 কত 24/6। পরের অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 100, একটি সংখ্যার 3 গুণের সঙ্গে অপর সংখ্যাটির 4 গুণ যোগ করলে যোগফল হয় 310, সংখ্যা দুটি কী কী। তাহলে দুটো সংখ্যার আমরা যোগফল জানি, এরকম অঙ্ক আমরা এক্সারসাইজেও করেছি কোষে দেখি 19-এর। তাহলে আমরা ধরে নেব, ধরা যাক একটি সংখ্যা, এখানে ধরা যাক লিখে নেবে, ধরা যাক একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটি কত হবে, সুতরাং অপর সংখ্যা কত হবে, যদি যোগফল 100 হয় আর একটি সংখ্যা x হয়, তাহলে অপর সংখ্যাটি কী হয়ে যাবে 100 মাইনাস x, তাই তো। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেছি, একটা x একটা 100 মাইনাস x। এবার বলেছে একটি সংখ্যার 3 গুণের সঙ্গে অপর সংখ্যাটির 4 গুণ যোগ করলে যোগফল হয় 300, তার মানে x এরই 3 গুণ ধরে নিই আমরা। প্রশ্নানুযায়ী 3x প্লাস, আমি একবারে করছি ঠিক আছে, 100 আছে x এর 3 গুণ মানে 3x, আর 100 মাইনাস x মানে 4 × 100 মাইনাস x, 4 × 100 মাইনাস x, তাহলে কী হয়ে যাবে যোগফলটা 310। তাহলে সমীকরণ পেয়ে গেলাম, সমাধান করে ফেলি। আচ্ছা, তোমরা 3 গুণটা 100 মাইনাস x এর সাথেও ধরতে পারো, ঠিক আছে, আগে আমি এটা করে ওটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তাহলে 3x প্লাস 4 × 100 400 মাইনাস 4x ইকুয়াল টু 310, বা 3x মাইনাস 4x মাইনাস x ইকুয়াল টু 310, 400কে এদিকে নিয়ে আসলে 400কে যদি এদিকে নিয়ে আসি হয়ে যাবে মাইনাস 400, তাহলে মাইনাস x ইকুয়াল টু 400 থেকে 310 গেলে 90, আর এখানে হয়ে যাবে মাইনাস 90। তাহলে দুদিকে যেহেতু মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম কত 90। ক্লিয়ার হয়েছে। এবার দেখো x এর মান আমরা পেয়ে গেছি 90, তাহলে
একটি সংখ্যা হয়ে গেল এখানে 90, একটি সংখ্যা হয়ে গেল 90, অপর সংখ্যাটি কী হবে 100, 100 মাইনাস 90, তার মানে অপর সংখ্যাটি হয়ে গেল 10। এবার তোমরা ক্রস চেক করেও দেখে নিতে পারো, 90 প্লাস 10 হয়ে যাবে 100, আর 90 3 গুণের সঙ্গে 3 নং 27 যোগ 10-এর 4 গুণ কত হয়ে যাবে 40। এবার দেখো 270 আর 40 যোগ করলে কত হয়, 270 আর 30 যোগ করলে 30, এই 300, 270 আর 40 যোগ করলে হয় 300, আরও 10 যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 310। তাহলে মিলে গেল আমাদের অঙ্কটা। তাহলে এই অঙ্কটা কি বলেছি, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক ও দশকের ঘরের অঙ্ক যোগ করলে যোগফল 11 হয়। তাহলে আমরা যে কোনো একটা ধরে নেবো, যে ধরা যাক দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রথমে ধরে নেবো, ধরা যাক এককের ঘরের অঙ্ক, অঙ্কটি হলো x। এককের ঘরের অঙ্কটি যদি x হয়, আর এখানে আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে এককের ঘর আর দশকের ঘরের অঙ্কের যোগফল হচ্ছে 11, তাহলে দশকের ঘরের অঙ্কটি কত হয়ে যাবে 11 মাইনাস x হয়ে যাবে, তাই তো। তাহলে এককের ঘরের অঙ্ক পেয়ে গেছি, দশকের ঘরের অঙ্ক পেয়ে গেছি, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি আমরা লিখে ফেলতে পারবো। সুতরাং দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো কত হবে, দেখো যেরকম 36 ধরো একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা আমরা কি করে পেয়েছি, এটা এককের ঘরের হচ্ছে এককের ঘরের অঙ্ক 6 আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই, তাহলে দশকের ঘরের কত 3 গুণ 10 যোগ 6 গুণ 1, এইভাবেই তো আমরা 36টা পেয়েছি। 3 10 30 যোগ 6 করলে আমরা পেয়ে গেলাম 36। তার মানে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক যদি আমাদের জানা থাকে, আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখতে পারবো। তাহলে এটা কত হয়ে যাবে, আমরা জানি এখানে জেনেছি দশকের ঘরের অঙ্ক 11 মাইনাস x, তাহলে তার সাথে আমরা কি যোগ করব, তার সাথে আমরা 10 গুণ করব, তার মানে 11 মাইনাস এক্স ইন্টু 10 প্লাস দশকের ঘরের অঙ্ক আমরা ধরেছিলাম হচ্ছে x, তাহলে প্লাস x। ঠিক আছে, এই অঙ্কটা আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে আমাদের, যে যদি এককের ঘরের অঙ্কের 4 গুণের সঙ্গে দশকের ঘরের অঙ্কের 5 গুণ, আচ্ছা এককের ঘরের অঙ্কের কত গুণের সঙ্গে, এককের ঘরের অঙ্কটা কোনটা এটা, তাহলে এককের ঘরের অঙ্কের 4 গুণের সঙ্গে, তাহলে 4x, আর কি বলেছে দশকের ঘরের অঙ্কের 5 গুণ, দশকের ঘরের অঙ্ক মানে কি এইটা 11 মাইনাস এক্স, এটা কিন্তু না, এটা আমরা জাস্ট অঙ্কটা লিখেছি। আমরা ফাইনালি যখন x এর মানটা বের করব, তখন আমাদের তো লাস্টে এটাই চেয়েছে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কি, তখন আমরা এখানে x এর মান বসিয়ে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দশকের ঘরের অঙ্কটি কি ছিল, দশকের ঘরের অঙ্কটি ছিল হচ্ছে 11 মাইনাস এক্স, তার 5 গুণ যদি যোগ করা হয় তাহলে হবে 50। তাহলে দশকের ঘরের অঙ্কের 5 গুণ যোগ করে দিই, তাহলে আমাদের যোগফল হয়ে যাবে কত 50। তাহলে আমরা সমীকরণ পেয়ে গেছি, এবার সমাধান করে ফেলি। তাহলে 4x প্লাস 5 ইন্টু 11 কত হবে 55 মাইনাস 5x ইকুয়াল টু 50। এটা পরের পেজে করে ফেলি, 4x, তাহলে 4x মাইনাস 5x হয়ে যাবে মাইনাস x ইকুয়াল টু 50, আচ্ছা সরি এখানে ইকুয়াল টু 50 ছিল, ইকুয়াল টু 50, 50 মাইনাস 55 হয়ে যাবে মাইনাস 5। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে আমরা x এর মান কত পেয়ে গেলাম 5। তাহলে x এর মান যেই আমরা পেয়ে গেলাম, আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটিও পেয়ে যাব। কিভাবে, এখানে মান বসিয়ে, দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি, সুতরাং দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো 11 মাইনাস এক্স 11 মাইনাস 5 ইন্টু 10 প্লাস 5, তাই তো, ইকুয়াল টু 11 মাইনাস 5 কত হয় 6, 6 ইন্টু 10 কত হয় 60, 60 প্লাস 5 হয়ে যাবে 65। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 65। তাহলে এবার লাস্ট অঙ্কটা এমনি সিম্পল একটা সমীকরণ আছে, আচ্ছা এইটা সিম্পল একটা সমীকরণ, তাহলে কী হবে 3/4 24x প্লাস 10 প্লাস 4/5 ইন্টু 15x প্লাস 5 ইকুয়াল টু 70। ঠিক আছে, তাহলে এটা আচ্ছা এই অঙ্কটা মনে হয় আমি একটু রিপিট করে দিয়েছিলাম। ঠিক আছে, আমার একটা স্টুডেন্ট আমাকে বলছিল, তাহলে আমি আর সলিউশনটা করিয়ে দিচ্ছি না, কারণ এর সলিউশনটা আমি আগেই করিয়ে দিয়েছি এই ভিডিওতে। তো যাই হোক, তো মিনিমকের যারা অঙ্কগুলো সলভ করেছিলে আর আমার আজকের সলিউশনে তাদের যদি ঠিকঠাক হয়ে থাকে তো ঠিক আছে, আর যদি যেখানে তোমরা ভুল করেছিলে সেখানটা দেখে নেবে, বা আশা করি দেখেছো এতক্ষণ ভিডিওটা দেখার পর। ঠিক আছে, তাহলে এরকমভাবে তোমরা প্র্যাকটিস করবে, যে যে অঙ্কগুলো আমি আপলোড করব, আর প্রতিদিন এক একটা অনুশীলন করার পর সেটা যা যা প্রবলেম হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে।